ফ্যাসিস্ট ইউনূস বাংলাদেশে আমাদের যে 3 কোটি আমাদের মুজিব সৈনিকদের বাংলাদেশ সাধারণ মানুষকে যেভাবে খুন করতেছে এবং অত্যাচার নিপীড়ন করতেছে, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা শুধুই মিশিগান থেকে আমাদের কাজ কাম সব কিছু আমাদের ফ্যামিলি ছেড়ে আজকে এখানে এসছে বাংলাদেশ রক্ষা করার জন্য। আমাদের মতো লাখো মানুষ প্রতিবাদ করতেছে, কেননা আজকে বাংলাদেশের পরিস্থিতি, আমাদের সোনার বাংলাদেশকে এই খুনি ইউনূসগণ আমাদের বাংলাদেশকে আজকে ধ্বংস করে দিয়েছে। আজ বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশের মানুষ উঠে উঠেছে। ইনশাআল্লাহ বেশি দিন নয়, এই খুনি ইউনূসের একদিন বেশি দিন নয়, খুনি ইউনূস পতন হবে। আমাদের সুদিন ইনশাআল্লাহ আসবে, বাংলাদেশের মানুষ আবারও হাসি মুখে হাসবে, হাসি মুখে শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মিশিগান সিটি বলি, জয় যুক্তরাষ্ট্র বলি। যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ প্রত্যেকটি সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আজকের এই জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে। আপনারা জানেন সুৎকুর মহাজন ইউনূস, তার বিরুদ্ধে সবাই এখানে দল মত নির্বিশেষে জুতা নিক্ষেপ করছে, ডিম থেরাপি দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে আমি আপনাদের সম্মুখে এবার নিয়ে আসবো নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহীন আজমলকে কিছু বলার জন্য। আপনি আপনার পরিচয় দিয়ে কিছু বলবেন। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিলেটের কৃতি সন্তান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাই আপনাকে ধন্যবাদ জানাই সকল পক্ষ থেকে দিচ্ছি। মনে হয় সালাম ভাই, এম এ সালাম আমাদের ওসমানীনগরের। আমি আবার ওনাকে সংযুক্ত করছি, আমি ওনাকে আবার সংযুক্ত আপনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিকে দিয়ে দেই। কার্যক্রম আজকে বাংলাদেশে নিষিদ্ধ করা হচ্ছে। আমরা অত্যন্ত উদ্যোগের সাথে বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের মূল ডেমোক্রেটিক প্রসেস ইন বাংলাদেশ। সুতরাং আমরা মনে করি এই ধন্যবাদ। আসসালামু আলাইকুম বাড়ি ভাই সহ আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে আমরা জাতিসংঘের সদর দপ্তরের সামনে এখানে উপস্থিত হয়েছি। বাড়ি ভাই আপনাকে আপনি যে ভূমিকা, আপনি যে দায়িত্ব পালন করে যাচ্ছেন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে চিরজাগ্রত করার জন্য প্রবাস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তিনবারের সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা সালাম ভাইকে উপস্থিত রেখে বলতে পারি আজকের যে উপস্থিতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এত মানুষ কখনো সমবেত হননি। এতে প্রমাণ করে ইউনূস সাহেবের জনপ্রিয়তা প্রবাসীদের কাছে মোটেই নেই। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ইউনূস সাহেবকে পদত্যাগ করে এই বাংলাদেশের সংবিধানের কথা অনুসারে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের এই সমাবেশের দাবি। আপনাকে ধন্যবাদ ভাই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ। আমি আপনাদের সম্মুখে চেষ্টা করবো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান সাহেবকে নিয়ে আসার জন্য। অবশ্যই একটু সময় উনি একটি লাইভ ইয়েতে আছেন, আমি আপনাদের সংযুক্ত করে দিচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংযুক্ত করতে যাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, আপনাদের সবার পরিচিত, যিনি দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য, বঙ্গবন্ধুর জন্য, জনাব সিদ্দিকুর রহমান। কিছু বলবেন আপনার সঙ্গে? আমাদের আজকে লাইভ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমি আগে বলেছি
আজকে শুক্রবার 26শে সেপ্টেম্বর, আজকের এই দিনটা আমাদের কলঙ্কিত দিন। যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, স্বাধীনতার শত্রু জামাতকে নিয়ে এসে সেই বিশ্ব দরবারে আমাদের 54 বছরের স্বাধীনতা সেটাকে কলঙ্কিত করেছে। সেই কলঙ্কিত করার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকেরা, মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিত্বরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ফার্মাসিস্ট, কর্মজীবী সবাই আজকে ধিক্কার জানিয়েছে ডক্টর ইউনূসকে। এই বিশাল সমাবেশে আমি মনে করেছিলাম 1000-500 লোক হবে, আমি এখন দেখতেছি 10,000-ও বেশি লোক আজকে তাকে ধিক্কার জানিয়েছে। বিশ্বের রাজধানী জাতিসংঘের সদর দপ্তরটাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিদ্দিক ভাই, আমি আপনাদের সম্মুখে এবার নিয়ে আসবো। ভাই আপনার কথা আমি শুনতে পারবো না, এখানে হাজার হাজার মানুষ, তবে আমি চেষ্টা করবো আপনাকে আরো কাউকে দিতে। এখন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের আমাদের সিলেট হবিগঞ্জের কৃতি সন্তান এমদাদ ভাইকে আমি চাবো সংযুক্ত করতে আপনার সাথে ইতিমধ্যে। এমদাদ ভাই, হ্যাঁ এমদাদ ভাই শুনলেন। আজকে আমি চেষ্টা করছি, আমি আপনার সম্মুখে নিয়ে আসবো বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এবং প্রেসিডিয়াম মেম্বার যুবলীগের আমাদের রফিক ভাই। জয় বাংলা। আমরা আজকে জাতিসংঘের সামনে বাংলাদেশের হাজার হাজার মানুষ সমবেত হয়েছি উনি ফ্যাসিস্টের বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্য। আমাদের একটাই কথা, ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, গণতন্ত্রকে ব্যাহত করেছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টায় মত্ত রয়েছে। আমরা বিশ্ববাসীকে আজকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যতদিন আছে, এই বাংলাদেশে পাকিস্তানের ভাবাদর্শ কায়েম করতে দেওয়া হবে না। ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি রাজপথ ছাড়বে না। ইনশাআল্লাহ বিজয় হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযুদ্ধের, জয় হোক মুক্তিযুদ্ধের চেতনার। ধন্যবাদ ভাই, আমি আপনার কথা শুনতে পারবো না, আমি আপনাকে চাচ্ছি আরেকজনকে আমি ব্লুটুথ লাগাই পরে। যিনি আমাদেরকে সহযোগিতা করছেন তিনি অনেক কষ্ট করছেন। আপনাকে শুনতে পাবো, আমি ব্লুটুথ করেছি, আপনাকে নিজের সাথে দেখতে পাবো। এখানে আজকে হাজার হাজার মানুষের, যখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তত মানুষ হয়নি কখনো জীবনে। আজকে যত মানুষ এখানে উপস্থিত হয়েছে এই সুদখোর মহাজনের বিরুদ্ধে প্রতিবাদ করতে, এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং এখানে দলবদ্ধ সবাই উপস্থিত হয়েছে আজকে। মাহবুবুর রহমান, আপনাকে একটা জিজ্ঞাসা আমাদের, আপনি বুঝতে পারছেন না? যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ডাক্তার রবি ভাই, ঢল আমাদের খুনি ইউনূস, অবৈধ ইউনূসের বিরুদ্ধে, যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, শিশুকে মারা হচ্ছে, মেয়েদেরকে রেপ করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি বলতে চাই, এই ক্ষমতার অবৈধ ক্ষমতা থেকে ইউনূসকে আমরা হটাবো, জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনবো এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই আমি ইতিমধ্যে আপনাদের সম্মুখে নিয়ে আসবো নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য এবং বঙ্গবন্ধুর জন্য, বাংলাদেশের জন্য, জনাব এমদাদ চৌধুরী। এমদাদ ভাই, ধন্যবাদ আপনাকে ভাই।
আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের খবর নিয়েছেন। আপনি জানেন এই খুনি ইউনূস, সুৎখুরি ইউনূস আজকে জাতীয় সংঘের সামনে আছে। আজকে নিয়োগ সহ যুক্তরাষ্ট্রের হাজার হাজার নেতা কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে তাকে প্রতিবাদ জানানোর জন্য, ভালো প্রতিবাদ জানানোর জন্য। এই খুনি ইউনূস, এই সুৎখুরি ইউনূস, এই সন্ত্রাসী ইউনূস কিভাবে এই যুক্তরাষ্ট্রে আসে আমাদের প্রশ্ন বিশ্ব দরবারে, বিশ্ব নেতাদের প্রতি। এই খুনি ইউনূস, সুৎখুরি ইউনূস বাংলাদেশকে ইতিমধ্যে একটি জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। সে বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করছে নির্বিচারে। আজকে খালে বিলে নদীতে মাছ পাওয়া যাচ্ছে না, শুধু লাশ আর লাশ। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে এই খুনি হত্যা করছে। এই খুনি ইউনূস আমাদের রাস্তার ঠিকানা, বিশ্বাসের ঠিকানা 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আজকে আমাদের হাজার হাজার কর্মীতে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। এই খুনি ইউনূস, সুৎখুরি ইউনূসকে আমরা অচিরাই বাংলাদেশ থেকে বিতরণের জন্য বাধ্য করব। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বিশ্ব নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে আনবো, আমরা প্রবাসে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক ধন্যবাদ। ফজলু ভাই, এখন আপনি কিছু বললে আমি শুনবো, আমি ব্লুটুথ লাগিয়ে দিলাম, এখন আপনি বলতে পারেন কিছু। আপনি আপনি মামুনুর রহমান, আপনি একটু কথা বলছিলেন আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই মানুষগুলো আসলে এখন আসলো কেন? আজকে যারা এসেছে এরা কখনো দল থেকে সুবিধাভোগী নয়, এবং এরা সত্যিকারে আওয়ামী লীগ প্রেমী এবং বঙ্গবন্ধু প্রেমী, বাংলাদেশে বিশ্বাসী। যারা বাংলাদেশকে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে বুকে লালন করে, বুকে ধারণ করে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে তারা বুকে ধারণ করে, তারাই আজকে এখানে এসে দেশের প্রেমে, বঙ্গবন্ধুর প্রেমে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রেমে। এরা কখনো দেশ দল থেকে কোনো সুবিধা নেয়নি। আর যারা দল থেকে সুবিধা নিয়েছে আজকে তারা এখানে কেউ উপস্থিত নাই। আপনি যদি ধরেন 100% মানুষ সুবিধা নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকালীন সময়, তার 90% মানুষ এখানে আজকে আসেনি। আমরা যাদেরকে নিউ ইয়র্কে দেখেছি যারা অনেক সুবিধা নিয়েছে, অনেক ধরনের সুবিধা, তারা আজকে কেউ এই জায়গায় উপস্থিত হয়নি, 1% উপস্থিত হয়নি। কিন্তু আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা কেউ সুবিধা বুঝে আওয়ামী লীগের না, হৃদয়ে বঙ্গবন্ধুকে ভালোবাসে, হৃদয়ে আওয়ামী লীগকে ভালোবাসে, হৃদয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধারণ করে, বহন করে। এটাই প্রমাণ হচ্ছে আজকের এই জনস্রোত এবং জনসমুদ্র। আপনি আবারও দেখেন এখানে অলমোস্ট আমাদের প্রটেস্টের শেষের দিকে আপনি দেখতে পাবেন এই মাঠটা সম্পূর্ণ আজকে লুকারণ্য। এখানে কেউ সুবিধাভোগী কিংবা রুটি খাওয়ার কেউ নাই। আওয়ামী লীগ এমন একটি দল, আওয়ামী লীগ যতবার পরিবর্তন গেছে ততবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার যে রিজার্ভ ফোর্স আওয়ামী লীগের আছে, সেই ফোর্স যখন বিরোধী দলে যায় তখন মাথা উঁচু করে দাঁড়ায় আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স। এটাই হচ্ছে আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হবে সুবিধাভোগী আসলে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা পেয়ে গেলে রিজার্ভ ফোর্স মাথা উঁচু করে দাঁড়ায়। এটাই হচ্ছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য, আওয়ামী লীগের সংজ্ঞা। আওয়ামী লীগ বারবার মাথা উঁচু করে বাংলাদেশে দাঁড়াবে, তার প্রমাণে রাষ্ট্রের জনফোর্স। আপনি জিজ্ঞেস করতে পারেন নেক্সট কোন প্রশ্ন থাকলে, আমি এখান থেকে জানিতে চাচ্ছি। আপনি একটু আপনার নেতা সিদ্দিকুর রহমান বা ওনাদের একটু জিজ্ঞেস করবেন আজকের কর্মসূচির পরে ওনাদের পরবর্তী কর্মসূচিটা কি? আমি জিজ্ঞেস করে আপনাকে এখানে দিচ্ছি আবার। ভাই, এখানে যে মামলা হয়েছে যেটা মামলার আপডেটটা কি? সম্পূর্ণ ভুয়া। এই মামলায় আমিও সামনে বলা হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া। আমি তো প্রেসিডেন্টে ছিলাম, মামলা করার জন্য আমি 4 বসেছি। আমাকে বলছে তোমাকে হিট করছে না, তুমি ইঞ্জুরিজ না, ইউ নো না টেক এনি কাইন্ড অফ রিপোর্ট। আপনি যদি ফিজিক্যালি ড্যামেজ হন, ফিজিক্যালি কেউ আপনাকে আঘাত করে, তাহলে নিউ ইয়র্কে মামলা হবে। আপনি অস্ট্রেলিয়া থাকেন, আপনার ভালো একটা অভিজ্ঞতা আছে, যদি কাউকে কেউ আঘাত না করে ফিজিক্যালি, এখানে মামলা হয় না। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের, আমি জানি না আমরা কেন এই মামলা করি না আক্তারের বিরুদ্ধে। সে এই দেশে ভিজিটর, সে কেমন করে এখানে ডেমনস্ট্রেশনে যোগ দিয়েছে, সেদিন সে একটা মিছিল দিয়েছে 1 মিনিট হোক আর 2 মিনিট হোক, সে অবৈধভাবে মিছিল দিয়েছে, তাকে সাথে সাথে গ্রেপ্তার করতে। কিন্তু আমি জানি না কেন এখান থেকে এই অবস্থান কিন্তু নেয়নি। আমরা আমাদের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম, তবে আমরা এটার একটা অ্যাকশন নেব যাতে সে আগামীতে আমেরিকায় না আসতে পারে। যখন দল ক্ষমতায় থেকে পড়ে যাবে, তাদের পাওয়ার চলে যাবে, তাকে আমেরিকা পৌঁছতে চাইবে, তার জন্য আমরা প্রস্তুত করবো। এটা আমরা সিদ্ধান্ত নিতে, সিদ্ধান্ত আমি পাচ্ছি না এই মুহূর্তে। সবাই এখানে দল
পেয়েছি ভাই বাড়ি বাড়ি ঘরে আবার জিজ্ঞাসা যাবে আপনি আগামীতে কর্মসূচি কোথায় দিবেন? আপনাদের আজকের আগামীতে কর্মসূচি আপনাকে আমি 4-5 ঘন্টা পরে জানাবো ভাই। এখনো একটি কর্মসূচি নেয়নি। নেতা কর্মীরা খুব উৎফুল্ল, সারা বাংলাদেশ জনগণ উৎফুল্ল এবং নেত্রী আমাকে জানিয়েছে she is very very happy what we are doing him in front of the UN. She is very much appreciated us, all of us, and she can be speak through me. She advised me. আপনাকে ফোন করেছিলেন, সেখান থেকে আপনাকে ফোন করেছিলেন। What that she is supposed to get from us as guys as Bangladeshi American citizen. USA, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফজলু ভাই এখানে কথা বলার মতো অবস্থা নাই, এখানে মানুষ সব আপনার সাথে পুনরায় আবার কর্মসূচি রেগুলারই আছে, প্রত্যেকদিন আমাদের কর্মসূচি আছে, আপনি প্রতিদিন দেখতে পাবেন আমাদের কারো না কারো ফেসবুকে লাইভে চলে আসে, তো আপনি এখান থেকে নিতে পারেন। আমিও ট্রাই করবো আপনাকে ভিডিও ক্লিপ করে দেওয়ার জন্য, আপনি আগামীতে আবার আমাদের সাথে সংযুক্ত হবেন। আপনি একটু খুব সাধারণ যারা এসেছেন আর কি, নেতৃস্থানীয় না, ওরা কেন এসেছেন, ওদের কি প্রতিক্রিয়া, এবং একজন দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করেন। আপনি অসন্তোষ, আমি দিচ্ছি আপনাকে বিষয় নয়, ওকে আমি দিচ্ছি আপনাকে, দিয়ে একজনকে জিজ্ঞেস করবো। যারা আমাদের সবাই ব্যস্ত ছিলেন। এই ধরনের অনুষ্ঠানগুলো পরিচালনার অভিজ্ঞতা তাদের নাই, কিন্তু এইভাবে কিন্তু লাইভে তারা যে হেল্প করছেন এটা আমাদের বিশাল। আমি অস্ট্রেলিয়ায় বসেই এক বাইরে আমি এটা পারতাম না, আপনারা যারা সারা পৃথিবী থেকে দেখছেন। আমি আপনাকে দিচ্ছি মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউল হক সুমন, তিনি মৌলভীবাজার জেলা যুবলীগের বর্তমান সভাপতি। তিনি আজকে কেন এসেছেন তিনি তার মুখে বলবেন, আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলেন। আমি সৈয়দ রেজাউর রহমান সুমন, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ আজকে যেভাবে সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত হয়েছে, জঙ্গিবাদে পরিণত হয়েছে, তারই প্রতিবাদের জন্য আজকে আমি 5 আগস্টের পর আজকে আমার বাড়িঘর সবকিছু ধ্বংস করেছিল এই জামাত বিএনপি সংগঠন। আজকে ইউনূস সারা বাংলাদেশকে জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করছে, সেই জন্য আজকে জাতিসংঘের সামনে তারই এই হটানোর জন্য আজকে আমরা প্রতিবাদ করতে আজকে আমরা মিশিগান থেকে নিয়ে এসেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আরেকজন দিচ্ছি, তিনি হচ্ছে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টেটের সাধারণ সম্পাদক জনাব গুলজার আহমেদ। তিনি বলবেন তিনি কেন এসেছেন আজকে। তুমি না আজকে সেই জায়গা। আসসালামু আলাইকুম, আমার নাম ফরহাদ আহমদ গুলজার, আমি সুদূর মিশিগান স্টেট থেকে মিশিগান যুবলীগের পক্ষ থেকে আসছি। আমরা এসেছি বাংলাদেশের বর্তমান যে অবস্থা। একটা কথা সেটা হচ্ছে যে এখানে হাজার হাজার মানুষ এখানে এসেছে, দেখতে পাচ্ছেন। মানে এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে মানুষ মুক্তির জন্য, মানুষের যে সারা জীবন আমি দেখে এসেছি, শুনে এসেছি যে মানুষ মুক্তির অন্বেষণে খুঁজতে থাকে। আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি যে মানুষ এখানে এসছে। বিশ্বাস করেন অনেক মানুষ আছে যারা বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ কিছুই করে না, একদম সাধারণ মানুষ এসেছে শুধুমাত্র ইউনূসের প্রতি একটা ঘৃণা প্রদর্শনের জন্য। তারা মনে করেছে এই জায়গাতে আসলে হচ্ছে ইউনূসের প্রতি তাদের জমে থাকা ঘৃণা এবং ক্ষেত্র বিশেষে থুতু নিক্ষেপ করতে পারবে, তারা এখানে এসেছে। আমি একজনকে দেখেছি একটা জুতা দিয়ে 10 মিনিট ধরে ইউনূসের ছবির মধ্যে জুতা দিয়ে পিটাচ্ছে। সে জানে ইউনূসের তাতে হয়তো গায়ে লাগবে না, কিন্তু তার যে মানসিক শান্তি ইউনূসকে পিটিয়ে, এইটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে প্রত্যেকটা মানুষ এই মুক্তির জন্য এসেছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্য এসেছে। আজকে যেহেতু ফাইনাল ডে, ওনাদের আজকে জাতিসংঘ অধিবেশন শুরু হয়েছে এবং ডক্টর ইউনূস ওখানে বক্তৃতাও দিচ্ছেন এবং স্টানবাজি করছেন। উনি নাকি শুনলাম বাংলায় বক্তৃতা দিচ্ছেন। উনি তো ইংরেজিতেও দিতে পারতেন। তো সাচ থিং উনি আসলে যেসব কর্মকাণ্ড করছেন প্রতিটা জিনিসই আমাদেরকে বুঝতে হবে যে উনি যে একটা মাস্টার মাইন্ড, উনি যে একটা ক্রিমিনাল মাইন্ড, সেটা প্রতিটা পদে পদে উনি ওনার কর্মকাণ্ড দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। তো আজকের অধিবেশন এবং ওনার ভাষণ এবং ওনার সাথে যারা গেছেন তাদের কর্মকাণ্ড প্রত্যেকটা জিনিস যদি আপনারা দয়া করে একটু খুঁটিয়ে
চিন্তা করি, বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো আসলে উনি কেন গেছেন, কি করছেন, এবং এটার জন্য বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। সো এই জিনিসগুলো নিয়েই নিউ ইয়র্কবাসী এবং আশেপাশের দেশ এবং ইউরোপ, আমেরিকা, কানাডা, আমেরিকার অন্যান্য প্রভিন্স থেকে আমাদের সতীর্থরা গেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর আওয়ামী লীগ তো আছেই, তারা যে প্রতিবাদ জানাচ্ছেন। তো এই মুহূর্তে কি হচ্ছে সে খবরটা পাইনি, কারণ সবাই আসলে ওই জায়গাটাতেই ব্যস্ত, কেউ ফোন ধরেননি, কেউ অন দ্য ওয়েতে আছেন। অনেক সময় সাবওয়েতে থাকলে কানেকশন পাওয়া যায় না, ট্রেনের ভিতরে থাকলে, সেটাও একটা রিজন। তো আমি কয়েকজনকে ফোন করেছিলাম, আমি কাউকে রিচ আউট করতে পারিনি। সো লেটেস্ট খবর এই মুহূর্তে আমি হয়তো বলতে পারবো আগামী কালকে বা পরে, বা আপনারাও জানতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জানি যে আরেকটা বিষয় জানি, অলরেডি আপনি বলছিলেন তিনি বক্তৃতা দিচ্ছেন, যেটা স্বভাবত যিনি যেভাবে বক্তৃতা দেন সেভাবেই বক্তৃতা দিচ্ছেন। তিনি ইতিমধ্যে তার বক্তব্যের যে অংশটুকু আমার শোনার সুযোগ হয়েছিল, তাতে তিনি বলেছেন যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং নির্বাচিতরা সংস্কার করবেন, যে সংস্কার তারা করে যাচ্ছেন সেটা তিনি করবেন। তিনি বলছেন যে সার্ককে পুনর্জীবিত করতে হবে, সার্ককে পুনর্জীবিত করতে হবে, কিন্তু সার্ক পুনর্জীবিত হচ্ছে না। এইটা নিয়ে তিনি জাতিসংঘে আবারও বক্তব্য দিয়েছেন। তারপরে উনি বলেছেন যে যে অর্থ পাচার হয় বাংলাদেশ থেকে, সেই অর্থ পাচার উদ্ধার করার জন্য তিনি জাতিসংঘের সহযোগিতা, জাতিসংঘ কিভাবে সহযোগিতা করতে পারে আসলে অর্থ পাচার, নাকি এগুলো বক্তৃতা দেওয়ার জন্য দিচ্ছেন? সার্কের দক্ষিণ এশিয়ার 7টি দেশটি সার্ক, এই সার্ক জাতিসংঘের এখানে কি ভূমিকা আসলে? বিপুল ভাই, এখানে অনেকগুলো ব্যাপার আছে। আমি একটা ব্যাপার প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে যে অর্থ পাচার নিয়ে যে ওনাদের ন্যারেটিভস ছিল, বা অর্থ পাচার নিয়ে, হ্যাঁ, বাংলাদেশের অর্থ যদি বিদেশে পাচার হয়ে থাকে, যদি না হয়েছে হয়তো, আমি তো জানি না, কারণ ওনারা 14 মাসে সেরকম কংক্রিট কোনো রিপোর্ট আমাদের কাছে জমা দিতে পারেন না, আমাদের কাছে মিনস বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং এখন এটা ডাউটফুল। ওনারা যে পরিমাণ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কথা বলেছেন পাচার হয়েছে, সেরকম কোনো রিপোর্ট আমরা পাইনি। বাট যে অর্থের হিসাবটা আমরা জানি, উনি যে ওনার করটা মওকুফ করে দিলেন, ওনার যে আত্মসাদের সাজাটা উনি নিজেই মুখপাত করে দিলেন, ওনার যে অর্থ উৎস ইনকাম করেন, সেটার উৎস এবং অর্থের যে বিবরণ, উনার কত ইনকাম, কি সমাচার, কি লেনদেন, উনি যে বাংলাদেশের মানুষের কাছে এখনো পর্যন্ত পেশ করেন নাই, সেই অর্থগুলার কি হবে? মানে উনি কি ওনার অর্থের বিষয়গুলাকে ইনক্লুড করে বলেছেন পাচার টাচার? আমরা তো শুনি উনি বিদেশে অনেক ডোনেশন করেন, কিভাবে করেন, কোথা থেকে এই টাকাটা আসে, ওনার ইনকামের উৎস কি, ওনার টাকার পরিমাণ কত, উনি তো সেগুলো কিছুই বলেন না। তো সেগুলো মানে এগুলাকে উনি ইনক্লুড করেছেন, নিজেকে ইনক্লুড করেছেন ওই যে অর্থ পাচার নিয়ে যে ওনার বয়ান, সেখানে কি ওনার নিজের অর্থের ব্যাপারটাও ইনক্লুডেড আছে? সেই প্রশ্নটা আমি বাংলাদেশের মানুষের কাছে রাখতে চাই, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে সার্ক নিয়ে উনি এত উতলা কেন? সার্কে যে দেশগুলো আছে সেটা তো আমাদের এদিককার দেশ, সেটা নিয়ে তো জাতিসংঘের কিছু করার নেই। প্রতিটা এটা আমাদের অঞ্চলের, এটা একটা 7টা দেশ নিয়ে বোধহয়, না বিপুল ভাই? হ্যাঁ, তো ওইটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ওটাকে অ্যাক্টিভ, দক্ষিণ এশিয়ার ওখানে তো পাকিস্তানও আছে, তাই তো? হ্যাঁ, এবং ওটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে কারণ উনি চাচ্ছে পাকিস্তান আর উনার ভাই, ওনারা 2 ভাই, পাকিস্তান বাংলাদেশ যেন আরো ভাবে উজ্জীবিত হয়ে আরো কিছু করতে পারে। ওটা যে উনি মানে ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন। পূর্ববর্তী সরকার মাথা উঁচু করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। বাংলাদেশ সমান সমান ছিল অন্য যত বড় রাষ্ট্রই হোক, সেটা আমেরিকা হোক, রাশিয়া হোক, চায়না হোক, ইন্ডিয়া হোক, এই তো বড় বড় রাষ্ট্রগুলো, ইউরোপ, ইংল্যান্ড হোক, আই টু আই কথা বলা। আর ওখানে যে উনি মনে হয় ভেউ ভেউ করে কামতেছেন আর কমপ্লেন করতেছেন, ওয়াই? বাংলাদেশকে তো আপনি লেট ডাউন করতে পারেন না, আপনার যেটা ইচ্ছা আপনি করেন না। আপনি বাংলাদেশকে যে পৃথিবীর বিশ্বের মানুষের সামনে লেট ডাউন করছেন, এটা তো একটা লেট ডাউন করার বিষয় না। সার্ককে উজ্জীবিত করতে হবে, জাতিসংঘ সার্ককে উজ্জীবিত করতে পারবে? মানে এইগুলা কথাবার্তা, উনার কথাবার্তা শুনলে না, উনি কি ডক্টরেট ডিগ্রি ধারণ করলেন, উনি কি এত পড়াশোনা করলেন, কি অর্থনীতিবিদ, মানে
মানুষকে কি উনি ফুল মনে করেন? উনি তো মানুষকে ফুল মনে বানাচ্ছেন প্রতিনিয়ত। গ্রামের একটা কৃষকও তো উনার এই সব বুঝে গেছে। উনি বলতেছেন যে ওখানে যে বলতেছেন সার্ককে উজ্জীবিত করতে হবে। হ্যাঁ, সার্ককে উজ্জীবিত করলে ওনার সুবিধা হয়, কারণ ওনার ভাইটা একটু শুয়ে পড়ে আছে তো মাটির মধ্যে, পাকিস্তান একটু হয়তো দাঁড়াইতে পারবে। বিভিন্ন ফোরামে যায় একটা প্ল্যাটফর্ম আবার সক্রিয় হবে, সেই প্ল্যাটফর্মে যায় ইন্ডিয়ার পাকিস্তান পাশাপাশি বসে কথা বলতে পারবে। আমি এটাই বুঝি। উনার সার্ক নিয়ে এত অস্থির কেন? আর উনি অস্থির হলে উনি এখানে বসে উনি ইন্ডিয়াকে, উনি যে এই দিককার সার্কের যে 7টা রাষ্ট্র, সেই রাষ্ট্রদের সাথে কথা বলার উনি চেষ্টা করুক। বলো যে চলো আমরা আমাদের এই ইয়াটাকে, সংগঠনটাকে উজ্জীবিত করি। ওটা তো জাতিসংঘের কিছু করার নেই, আমেরিকার কিছু করার নেই। জি, একেবারে। এই যে মনে করেন আপনার তিনি এই অর্থ, আপনি বলছিলেন যে অর্থ আত্মসাৎ, জাতিসংঘ যেন সহযোগিতা করে অর্থ উদ্ধারের জন্য। আবার সেই সব দেশকে বলছেন যে যারা এইসব পাচারকৃত অর্থ রাখার সুযোগ দেয় তাদেরকে যেন তিনি বলছেন নাকি যে কি বলে এটাকে, তিনি বলছেন যে এগুলো যেন তারা ইয়ে না দেয়, সুযোগ না দেয়। কি মানে টাকাগুলো যেন না রাখে, রাইট। এইগুলা দিয়ে কি বার্তা দিলেন এই দেশের জন্য আসলে? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা, উনি কি এই বক্তব্যটা বাংলায় দিচ্ছিলেন? শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যায় না। আমি একটা ভিডিও দেখি, এখানে দেখানো যায় কিনা, আপনি কথা বলেন এই সুযোগে। আমি ভিডিওটা, প্রোগ্রামে একটা ভিডিও আমার হাতে আসছে, আমি দেখাতে পারি কিনা। যারা এখানে যুক্ত হবেন তাদের কাউকে পাচ্ছি না সবাই প্রোগ্রামে, তারপর আমি চেষ্টা করবো এটা আলাপ টপিক করেন। উনি বাংলায় বক্তৃতা দিচ্ছিলেন। আচ্ছা, এই যে আরেকটা জিনিস আলাপ করি, আপনি নিশ্চয়ই দেখছেন যে এই প্রসঙ্গে আমরা আবার আসবো না। আপনি যখন বলছিলেন যে এই প্রধান উপদেষ্টার যে সফর সঙ্গী নিয়ে গতকালকে টিআইবি খুব প্রকাশ করেছিল, যেহেতু অনেকেই মনে করছে নাকি, বাংলাদেশে অনেকেই মনে করছেন টিআইবি এত ঘনিষ্ঠ জন, এত নখেগুস্ত সম্পর্ক ইউনূস সাহেবের সাথে, তাদের কাউকে নিলেন না সফরসঙ্গী করে, যার জন্য হয়তো তারা ক্ষুব্ধ হয় এটা বলছেন। এখন টিআইবির এই বক্তব্যের একটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের শফিকুল আলম, প্রধান উপদেষ্টার তথ্য সচিব। যদি একটু বলেন প্রেস সচিবের এই বক্তব্য নিয়ে, নিশ্চয়ই আপনি দেখছেন। হ্যাঁ, আমি অল্প একটু দেখার সুযোগ পেয়েছি। তো এই যে শফিক সাহেব, রাইট, বাংলাদেশে যাকে সবাই ডাস্টবিন শফিক বলে, তো আমি বলি না, মাঝে মাঝে বলে ফেলি। এই ভদ্রলোক, প্রথম কথা হচ্ছে টিআইবি কথা তো কালকে বললাম যে টিআইবি যেটা করে সেটা একটা, এটা তাদের কোনো এজেন্ডা আছে, তারা তাদের জন্য করে। বাট সত্যি কথা বলতে আপনি যদি বলেন যে এই যে এখন তারা জাতিসংঘে গেল 105 জন বা 4 জনের লট বহন নিয়ে, এইটা আমাদের কেউ বলে 700 কোটি, কেউ বলে এত কোটি, কেউ বলে 70 কোটি, কত টাকা খরচ হয়েছে আমি জানি না। এবং প্রত্যেকে বিজনেস ক্লাস ইজ ভেরি এক্সপেন্সিভ একটা মানে ব্যবস্থা, প্লেনের ভিতরে সিটের ব্যবস্থা, যেটার মধ্যে মানে আপনি ওখানে খুব পয়সাওয়ালারা অনেক পয়সা খরচা করে ওইখানে আপনি যেতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে জাতিসংঘে ওনারা গেলেন, ওনাদের প্রোডাক্টিভিটিটা কি? আমাদের দেশে এখন অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আমরা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছি। গত 14 মাসে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংস হয়ে গেছে ইউনূসের শাসন আমলে। সেই অবস্থাতে একটা অর্থনীতি যদি ভেঙে যায়, একটা দেশের মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো অবস্থা, এখানে মানুষের ত্রাহি অবস্থা, সে অবস্থায় এতগুলো পয়সা খরচা করে ইউনূস তার কন্যাদেরকে নিয়ে, এই যে শফিকদেরকে নিয়ে চলে গেলেন, এটা এবং কতগুলো রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ নিয়ে চলে গেলেন, এটাতে ওনার প্রোডাক্টিভিটিকে উনি কি নিয়ে আসবেন বাংলাদেশের জন্য? আচ্ছা, এটা তো একটা প্রশ্ন না? কোনো সাফল্যতা নেই। টিআইবির যে জ্বলুনিটা হয়েছে, সেটা হয়েছে ওনাদেরকে যদি একজনকে নিয়ে যেত, ইফতেখারুজ্জামানকে যদি নিয়ে যেতেন, তাহলে টিআইবি চুপ করে থাকতো, কোনো কথা বলতো না। এটা আমার মনে হয় আর কি। জি, আমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাই এই যে টিআইবি কে উনি বলছে ভিত্তিহীন, টিআইবির এই অভিযোগ ভিত্তিহীন, টিআইবি গড়পড়তা কথা বলছে, টিআইবি খুব ভালো প্রতিষ্ঠান, সুশাসনের জন্য কাজ করে, সামাজিক ইয়েতে কাজ করে, তারা যদি এরকম ইয়ে করে, কিছুটা উনি টিআইবি কে ইয়েও করেছেন আর কিছুটা টিআইবি কে বকাবদ্ধ করেছেন। ওই পাওয়ার ওইটা হচ্ছে কি জানেন, টিআইবি কে বকাবাদ্য দুই ধরনের হতে পারে। এক হচ্ছে যে ওনারা মনে করেছেন যে বাংলাদেশে গিয়ে টিআইবি কে একটু দাওয়াত দিলে টিআইবি কে আবার ম্যানেজ করে ফেলা যাবে, এক। আর শফিক সাহেব তো উঠতে একটা মিথ্যা কথা বলেন, বসতে একটা মিথ্যা কথা বলেন, এবং দমে দমে ওনার অধ্যত্ব, ওনার অডাসিটি, ওনার তো পুরোটা সার্বিকভাবে, আপনি যদি গত 14 মাসে ভদ্রলোককে খুব ভালোভাবে ফলো করেন, আপনি দেখতে পাবেন তার কথাবার্তা, চাল চলন, এবং ইউনূসের মতোই যে জনগণের প্রতি তার কোনো রেসপেক্ট, ভালোবাসা কোনো কিছুই নাই। এখন আমার কথা হচ্ছে টিআইবি এবং এই ধরনের এনজিওস গুলা, এই গভর্নমেন্টও তো একটা এনজিও গভর্নমেন্ট, সবাই এনজিও এখানে, সুতরাং টিআইবির সাথে ওনাদের নিজস্ব একটা বোঝাপড়া আছে। এখন টিআইবি কে যদি ইফতেখারুজ্জামানকে বা টিআইবি কে যদি উনি অপমান করে কথা বলেন, সেটা ওনারা বুঝবেন, ওইটা তো আমাদের রেসপন্সিবিলিটি না, এক কথা। কারণ ওনারা আসলে একই রসুনের অনেকগুলা কোষ থাকে না, ওরকম বুঝতে পারছেন, আজকে বকা দিয়েছে কালকে মিলে যাবে, এদের কোনো লাজও নাই, লজ্জাও নাই, কিছুই নেই। সুতরাং এদেরকে নিয়ে বেশি ভেবে লাভ নেই। আমি একদম দৃঢ়ভাবে আপনাকে বলতে পারি, 1 মাস পরে দেখবেন টিআইবির সাথে ওনাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কোনোখানে বিদেশে ঘুরতে পাঠিয়ে দিছে টিআইবি আলাদের, টিআইবি আলারা হ্যাপি, কোনো একটা কাজ দিয়ে দিছে টিআইবি আলারা হ্যাপি। আই এম সরি, এটা আগে পূর্বে হয়েছে বলেই আমি এই ধরনের ঘটনা ওনারা করেছেন বলেই আমি বলছি। অস্বচ্ছ একটা কতগুলো সংগঠন বাংলাদেশে বসে আছে যাদের কোনো ট্রান্সপারেন্সি নাই, কিন্তু নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, উইদাউট এনি ট্রান্সপারেন্সি। এই যে গত কয়েকদিন ধরে লাগাতার কর্মসূচি চলছে, গত সোমবার 22 তারিখ থেকে নিউ ইয়র্কে, আজকে তো বড় কর্মসূচি হচ্ছে, এই কর্মসূচি কি ধরনের প্রভাব ফেলবে, আসলে বিশ্ব নেতাদের কাছে কি বার্তা দিবে বাংলাদেশ এবং ইউনুস সম্পর্কে? এই যে কর্মসূচিটা চলছে, আওয়ামী লীগ অনেক ভালো কর্মসূচি করছে, বাট আমি ভেবেছিলাম আরেকটু ভালো যদি হতো ওদের পোস্টারিং, যেটা আমি আওয়ামী লীগের এমনিতে তো বলার সুযোগ হয় না, আমার তো কোনো কারোর সাথে ওইভাবে যোগাযোগ নেই, আরো সুন্দর করে আরো ভালোভাবে পোস্টারিং গুলো আরেকটু ভালো করে করলে হয়তো ভালো হতো। কিন্তু ওভারঅল বাংলাদেশের মানুষের, কারণ আপনি তো প্রবাসীদেরকে আপনি ভোটার তালিকায় ভুক্ত করছেন, তার মানে কি প্রবাসীদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না, ওরা তো বাংলাদেশি মানুষ বাই বর্ন। সুতরাং বাংলাদেশি মানুষের যে অনাস্থা আছে, এবং বিদেশিরা কিন্তু এগুলো খুবই ভ্যালু করে, বিদেশিদের কাছে আধাটা ঘন্টার অনেক দাম। সেখানে যখন দেখছে এতগুলা 7টা 10টা দিন যাবত এখানে হোটেল ভাড়া করে, ঘর ভাড়া করে, এয়ারবিএনবি ভাড়া করে, কেউ কেউ আরভি মানে বড় ধরনের ট্রাক টাইপের নিয়ে আসছে, যেটার ভিতরে বিছানা টিছানা সব আছে, সেগুলো এখানে পার্ক করে ওরা থাকে, ভাড়া করে এসে শুধু জাস্ট সে নো টু ইউনুসকে কালো পতাকা দেখানোর জন্য এবং ইউনুসের অ্যাট্রোসিটিকে তুলে ধরার জন্য বিশ্ব মানচিত্রে এতগুলা মানুষ যখন এসে এখানে জমায়েত হয়েছে, এবং এতগুলো দিন এবং রাত যাবত এখানেই পড়ে আছে বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বাঙালিরা এসে, তার মানে এখানে একটা সিগনিফিকেন্ট মেসেজ গেছে। সেই মেসেজটা হচ্ছে ইউনুসকে বাংলাদেশের মানুষ চায় না, এবং বিদেশিরা এটা খুব ভালোভাবে আমলে আনবে। আমার মনে হয় এটা দেখা যাবে। বিদেশি মানে আমি বলতে চাচ্ছি যারা নীতি নির্ধারণ করে, সবাই কিন্তু তাকিয়ে আছে। আবার শোনা যাচ্ছে না, আমি আমার ভিডিওটা দেখার জন্য মাইক্রোফোন অফ করতাম। আমরা একটা বিষয়ে আলোচনা করতে চাই, আমরা চেষ্টা করতেছি, আমাকে যিনি যুক্ত হওয়ার কথা ছিল নিউ ইয়র্ক থেকে, তিনি একটা মেসেজ দিচ্ছেন যে এই মুহূর্তে যুক্ত হওয়ার কোনো পরিবেশ নেই আসলে উনি ওই প্রোগ্রামে। তাহলে আমরা একটু শর্ট করে ফেলি, আমারও আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসি। আপনি একটা জিনিস দেখছেন যে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেত থেকে পাওয়া গেছে, নীলক্ষেতে ব্যালট পেপার প্রিন্ট হয়েছে। এইটা নিয়ে ইতিমধ্যে আমরা আগে থেকেই জানি নির্বাচন নিয়ে নানা বিতর্ক হচ্ছিল,
এবং নির্বাচন যে প্রশ্নবিদ্ধ সেটা বলা হচ্ছিল, এটা আরো প্রমাণিত হলো এখন। এরপর কি আর ডাকসু থাকবে কি বলে মনে হয়, থাকবে বলে মনে হয় কি আপনার, থাকা উচিত কিনা? ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনার। সত্যিই কিন্তু আমি বলেছিলাম, এটা অবশ্য জাহাঙ্গীরনগরের নির্বাচনের পরে বলেছিলাম যে নির্বাচনের সমস্ত কিছু লাইক এই যে ব্যালট পেপার যেখান থেকে প্রিন্ট হচ্ছে, সিসিটিভি ক্যামেরা যেখানে আছে, প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, সমস্ত কিছু জামাত কর্তৃক নিয়ন্ত্রিত। দেখেন এতদিন পরে নীলক্ষেত থেকে কিন্তু ঠিকই এই ব্যালট পেপারগুলো বের হয়ে আসছে। ঠিক আছে, তার মানে কথাটা যেটা আমরা শুনেছিলাম, আমাদের কাছে যে তথ্যটা এসেছিল সেটা মিথ্যা নয়, তাই না? এখন এই নির্বাচনটাকে আপনি কি বলবেন? ডাকসু নির্বাচনটাকে আপনি কি বলবেন? এই যে ডাকসুকে তারা এই যে বিতর্কিত করে ফেললো, ওর থেকে নির্বাচনটা না হতো, এবং এ থেকে আপনি যে ফেব্রুয়ারিতে যে তারা যেন তেন করে একটা নির্বাচন করতে চায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগ সবাইকে বাইরে রেখে, অ্যাবভ 60% পিপলকে আপনি বাংলাদেশ নির্বাচনের বাইরে রেখে যে আপনি নির্বাচনটা করতে চান, সেটাই কিভাবে করতে চান আপনি? জাতিসংঘে যে বাংলায় বলতেছেন যে আপনি নির্বাচন করতে চান, তো এগুলো থেকে আপনি আসলে কি, আমাদের বাংলাদেশের মানুষের এগুলো থেকে একটা নিজেদের একটা ন্যারেটিভ বাইর করতে হবে। আসলে ন্যারেটিভস তো না, একটা সারমর্ম বের করতে হবে। আসলে দুইটা নির্বাচন, ডাকসু এবং জাকসু, কিভাবে করেছে এবং এটার ভবিষ্যৎটা, আগামী নির্বাচন, সংসদ নির্বাচন যদি এই ধরনের ডিজাস্টার ডক্টর ইউনূস তার গ্যাংকে নিয়ে করে ফেলতে পারে, বাংলাদেশের জন্য ভয়াবহ একটা বিপর্যয় নেমে আসবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল আপনাকে দিই। এই যে একটা মিটিং এর একটা ইয়ার ছবি, ভিডিও খুব প্রচার হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোতে, ওই যে ছেলেটাকে ডিম মারলো, সেই ছেলেটা ইউনূস দেখা করতে গেছেন, একটা মিটিং ছিল বোধহয়, না ওইটা? হ্যাঁ, তো কোন দেশের জানি ছিল ভদ্রমহিলা, বেলজিয়ান, রাইট বিপুল ভাই? জি জি জি। ওই যে হ্যান্ডশেক করলেন না, আচ্ছা, আক্তার হোসেন, দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি, এখন এশিয়াটিকের কি একজন পদধারী আর কি। যেটাই হোক, এই যে উনি এই যে ছেলেটা যে হ্যান্ডশেক করলো না, এটাকে কি আপনি খুব ভালোভাবে, অনেকে বাহবা দিচ্ছেন, বাহবা দেওয়ার বিষয়? আমরা কি ইসলামিক রাষ্ট্র যে আমরা পুরুষ নারী হ্যান্ডশেক করব না? আমরা কি আফগানিস্তানে থাকি? এই যে কতগুলা সাইন, সিমটম তারা পৃথিবীর মানচিত্রে আমাদেরকে মুসলিম রাষ্ট্র হিসেবে এবং কট্টরপন্থী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, এগুলার ভবিষ্যৎ কিন্তু ভালো না বিপুল ভাই, বুঝছেন? আমরা আমাদের বাংলাদেশের চরিত্র হারাচ্ছি। আমাদের তো একটা চরিত্র আছে, অসাম্প্রদায়িক রাষ্ট্র, সেই রাষ্ট্রের চরিত্র কাঠামো আমরা নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের কতগুলা পোলাপাইনের কারণে, এবং ইউনূস তাদের নেতৃত্ব দিচ্ছে। একটা বয়স্ক লোক কতগুলা চ্যাংড়া ছেলে পেলেকে নিয়ে ওনারা বিশ্ববাজারে ঘুরে ঘুরে এইসব করছে। আমার বাংলাদেশটার জন্য খুব খারাপ লাগে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমরা তো এরকম দেশ চাইনি। আমাদের বাবা দাদারা তো এই ধরনের দেশের জন্য যুদ্ধ করে না, আমাদের মা খালারা তো সম্ভ্রম হানি এই জন্য করে নাই। শুধুমাত্র এই লোকগুলা ক্ষমতায় যাবে আর দেশটাকে যা ইচ্ছা তাই করে ফেলবে। একেবারেই এই যে মনে করেন এই তো ডাকসুতে নির্বাচিত সমাজসেবা সম্পাদক ছিল আক্তার হোসেন, এবং এরা বেশিরভাগই আসলে মাদ্রাসা থেকে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যারা নেতৃত্বে ডাকসুতে আছে বা আগে ডাকসুতে ছিল, অধিকারী মাদ্রাসা থেকে আসে। কিন্তু ডাকসু নির্বাচনে যে ব্যালট পেপার আর আপনার নীলক্ষেতে পেল, পাওয়ার ফলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতার কতটুকু থাকলো? ডাকসু বাতিল করা উচিত কিনা? অবশ্যই বাতিল করা উচিত, অবশ্যই বাতিল করা উচিত। এখন এই বাতিলটা আপনি কেমনে করে করবেন? এখন তো বাংলাদেশে চলছে জোর যার মুল্লুকতার। 16 বছর যোগ যার মুল্লুকতার বলে নাই, কারণ আমরা কথা বলতে পারছি দাঁড়ায় থেকে, আমরা বলতে পারছি এটা আমরা চাই, তখন আমাদের হইছে। সুতরাং এখন তো জোর যার মুল্লুকতার, এটা করতে পারে ছাত্ররা, যারা অন্যান্য দল থেকে নির্বাচনে দাঁড়িয়েছিল ডাকসুতে, তারা এটা করতে পারে।
প্রতিবাদটা করতে পারে যে এই ডাকসু নির্বাচন বাতিল করা হোক, এই ডাকসু আমরা মানি না, সেই ওয়াকআউটটা তারা করতে পারে, আমরা তো করতে পারি না। আমরা বলতে পারি, উই ক্যান অ্যাওয়্যার পিপল। তরুণ প্রজন্মকে যদি না জেগে ওঠে তাহলে আমরা তো জাগাতে পারবো না। একবার তো জেগে দেশটাকে নষ্ট করে দিছে, এখন আরেকবার জেগে দেশটা ঠিক করুক। এটা তো শুরুতেই বলছে, এটা তো একদম ডে ওয়ান থেকে আমরা বলতেছি, তাই না বিপুল ভাই? যে এই এবং আপনি দেখেন একটা মিনিট, আপনি যদি আসি কথা আমরা চেষ্টা করছি কাউকে একজনকে যুক্ত করার, এবং শেষ পর্যন্ত একজনকে পেয়েছি, দেখি উনি লিঙ্কে ঢুকতে পারেন কিনা। ঢুকলে আমরা ওনাকে পাবো আর কি, ওনাকে বলছি পরে লিঙ্ক আছে, উনি সম্ভবত না নাহিদা নাসের ইয়াসমিন, আশা করছি উনি ঢুকতে পারবেন। এই যে ডাকসু নির্বাচনের কথা বললেন, এটা তো মানে আপনি আগে জাতীয় নির্বাচনের কথা বলছিলেন, এটা জাতীয় নির্বাচনের হয়ে গেল কিনা, মহড়া হলো কিনা, কিভাবে জাতীয় নির্বাচনে করা হবে? হ্যাঁ, জাতীয় নির্বাচনে তারা তাদের প্ল্যান মতো আগাচ্ছে। আমি তো শুরু থেকেই বললাম যে এটা এখান থেকে আমরা জাতীয় নির্বাচনের একটা ঝলক দেখতে পাচ্ছি। জাতীয় নির্বাচনটা তারা আসলে কিভাবে করবেন, তাদের প্ল্যান কি, এইটা আমরা এই ঝলকটা তাদেরকে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমরা এই নির্বাচনটা হতে দিব কিনা ইউনূসের আন্ডারে, ইউনূস এই নির্বাচনের করার মতো যোগ্যতা রাখে কিনা। মানে মানুষের, যেটা একটু আগে বলছিলাম যে মানুষের প্রতিবাদ বা স্পেশালি আমি একটা জিনিস জানি, আমি যেহেতু বিদেশে থাকি, বিদেশে এই যে প্রতিবাদটা হলো, এই যে মানুষের জমায়েত হলো, সবাই সবার কাজ কাম বাদ দিয়ে, এবং এটা তো প্রত্যেকে পয়সা খরচ করে, কারণ এখানে বিদেশে কিন্তু একটা ডলারের অনেক দাম। বিপুল ভাই আপনি তো কিছুটা খবর রাখেন, এখানে কিন্তু অনেক কষ্ট করে আমরা আর্ন করি, সেখানে নিজেদের অর্থায়নে নিজেরা হোটেল ভাড়া করতে হয়েছে, খাবারের ব্যবস্থা করতে হয়েছে। এই যে এতগুলো মানুষ, হাজারে হাজারে মানুষ যখন নিউ ইয়র্কে গেল জাতিসংঘের সামনে গিয়ে প্রতিবাদ করছে, এইটার একটা প্রতিফলন আমি মনে করি আগামী সময়টাতে খুব দ্রুতই বাংলাদেশের মানুষ দেখবে, যে কারণ ইউনূসকে প্রতি যে অনাস্থা বাংলাদেশের মানুষ দেখাচ্ছে বা প্রদর্শন করছে এই মুহূর্তে, এই হাজার হাজার মানুষ যে নিউ ইয়র্কে, সেটা বিদেশিদের জন্য একটা বিরল ঘটনা, এবং বাংলাদেশের মানুষ কে অন্যভাবে দেখবে, এবং বাংলাদেশে যে আসলে কি ঘটছে, এখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই, সংবাদপত্রগুলো কোনো খবর দিতে পারে না, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা এক্সে কোনো খবর দিলে ইউনূস বাহিনীর বট বাহিনী যে বলা শুরু করে, এগুলো সব প্রোপাগান্ডা যে নয়, আজকের দিনটার থেকে ওরা আবার বিদেশি মিডিয়াগুলো অন্যভাবে দেখা শুরু করবে, কারণ বিদেশিদের মনস্তত্ত্বটা, বিদেশে যেহেতু আমি চাকরি করি, আমি জানি ওনারা কিভাবে ভাবে। সো আপনি দেখতে পাবেন খুব দ্রুতই একটা বিশাল কোনো পরিবর্তন, আমার ধারণা আছে। ইউনূস যত চালাকি করুক, এই ধরনের জাতিসংঘ ইউনূসকে বাঁচাতে পারবে না, মানে ক্ষমতায় রাখতে পারবে না, আর কি এটা বলতে চাচ্ছি। আচ্ছা, এই ধরনের মানে যখন প্রতিবাদ হয়, রেডি হয়, ডেমনস্ট্রেশন হয়, তখন আসলে এটা প্রভাব পড়ে আন্তর্জাতিক পর্যায়ে, একদম প্রভাব পড়ে। ইউরোপ আমেরিকায় তো ইউনূস সাহেবের বন্ধু মহল সবাই, রাষ্ট্রযন্ত্র যারা চালান, রাষ্ট্রযন্ত্র যারা আছেন, সবাই তো তারই বন্ধু মহল। না, এটা কিন্তু একদম ঠিক নয়, কারণ এই যে আমরা কথা বলছি, আমাদের বন্ধুরাও যেমন আছে, আমাদের অবন্ধুরাও কিন্তু আছে যারা আমাদের খুব একটা পছন্দ করেন না। সুতরাং একটা মানুষের সবই বন্ধু আন্তর্জাতিক মহলে, সেটাই যদি হবে, তাহলে ইউনূসের তো এই তো বেকায়দা অবস্থা না। ইউনূস একাই খুব ডাটের সাথে প্রহরী লাগতো না, অন্য রাজনৈতিক দলকে ঢাল হিসেবে, বর্ম হিসেবে আনতে হতো না, ইউনূস একাই চলে আসতে পারতো। সুতরাং ইউনূসের সবাই বন্ধু আছে, ব্যাপারটা তা নয়। অনেক সময় অনেক কথা আছে যেটা আমরা আমাদের পৌঁছাতে পারি না, বিকজ আমাদের দেশে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, ফ্যাসিজমের চূড়ান্ত অবস্থায়, সংবাদপত্রগুলো কোনো খবর ছাপতে পারছে না। যখনই আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় একটা সত্যি ঘটনা পাবলিশ করতে দেখি বা পাবলিশ করি, সাথে সাথে বট বাহিনী এসে রিপোর্ট করে ওটাকে নেগেটিভ বানিয়ে দেয়। তারপরেও
কিন্তু আন্তর্জাতিক মিডিয়া, আপনি আপনি একটু ইন্টারন্যাশনাল খবরগুলো দেখেন, আপনি জানতে পারবেন। শুধু যে আমাদের পাশের মিত্র রাষ্ট্র ভারতের কথা বলছি তা কিন্তু নয়, পৃথিবীতে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমি দেশ ধরে ফ্রান্স, বেলজিয়াম, আমেরিকা, বহু বহু, এবং আমেরিকার একজন জার্নালিস্ট আছে মাইকেল রুবিন, উনি কিন্তু ফার্স্ট ইউনুসকে এক্সপোজ করেছিলেন। হ্যাঁ, আমাদের ডিপ স্টেটের কে এক্সপোজ করেছিলেন, ডিপ স্টেট যে পয়সা দিচ্ছে, এটা কিন্তু ফার্স্ট উনি করেছিলেন, একজন আমেরিকান, সো যিনি আগে পেন্টাগনে কাজ করতেন। সো এটা ঠিক নয় যে সবাই ইউনুসের বন্ধু। ইউনুসের অর্থ থাকতে পারে, ইউনুসের ওই যে বললাম, উনি সবাইকে বলছেন পাচারকৃত অর্থ, ওনার অর্থের হিসাবটা উনি আগে দিয়ে নেক, আগে নিজের ঘর থেকে তুমি স্বচ্ছ হওয়া শুরু করো। সো ইউনুসের অর্থ থাকতে পারে, ইউনুসের লবিস্ট ফার্ম থাকতে পারে, অনেক কথা বাজারে প্রচলিত আছে, কিন্তু দিন শেষে সত্যটাই জিতবে, ন্যায়টাই জিতবে, বাংলাদেশের মানুষ জিতবে, এতটুকু আমি আপনাকে বলতে পারি, এবং আমরা খুব দ্রুতই হয়তো এটা দেখতে পাবো। অবশ্যই একেবারে শেষ, আমরা 1 মিনিটের মধ্যে শেষ করতেই চাই। সেটা হচ্ছে তাহলে শেষ ওই জায়গায় যেতে চাই আর কি, যে আগে একটা আলোচনা ছিলাম, এর মধ্যেই নাহিদ আনাসের ঢুকেছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যে তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে যে পুরো নীলনকশা কি আপনার কাছে কি মনে হয়, যে ওইখানকার যিনি ডিসি যাকে বলা হয়, তিনি যে সংগঠনটি জয়ী হয়েছে তাদেরই প্রতিনিধিত্ব করেন, তারই সব কেরামতি কিনা, যে এই নির্বাচন এত জরুরি কেন হয়ে পড়ছিল? শুধু ভিসি না তো, শুধু ভিসির সাথে, শুধু তো ভিসি না, ভিসি, প্রক্টর, আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসি, প্রক্টর, এবং এটা পুরোটা একটা মাস্টার প্ল্যান করছে, মূলত করছে আসলে জামাত। এবং এই কারণে বিএনপিরও কিন্তু ভালো জায়গায় পদায়ত্ত হচ্ছে, বড় বড় পজিশনে মানুষেরা, কিন্তু এক্সিকিউশন বা মডেলটা, যেই মডেলে বা রাষ্ট্রটাকে চালাচ্ছে তারা, সেটা আমার কাছে মনে হয় জামাতের মডেল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে তো ইমিডিয়েটলি অপসারণ করা উচিত, কিন্তু করবেটাকে? হ্যাঁ, এটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, কারণ ছাত্ররা বঞ্চিত হয়েছে জুলাই আগস্টে, তাদেরকে দিয়ে তাদেরকে ব্যবহার করে, তাদেরকে সামনে রেখে দেশের গান গাইয়ে তারা ইউনুসরা ক্ষমতায় চলে এসছে, পরাজিত শক্তি ক্ষমতায় চলে এসছে, এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আবার ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আরেকবার একটা বঞ্চিত করেছে, আরেকবার প্রতারিত করেছে। বারবার যদি ছাত্ররা প্রতারিত হয়, ছাত্রদের ভিতর থেকে ডাক দেওয়া উচিত, এই ভিসিকে ইমিডিয়েটলি, ভিসি প্রক্টর সবাইকে অপসারণ করা উচিত, একেবারে শেষ করতে চাই, এবং করা উচিত। আপনি বলছিলেন ওই যে যারা আপনারা বিদেশে থেকে এই প্রোগ্রামে যাচ্ছে গেল তারা নিজের পকেটের টাকা খরচ করে গেছে, এটা একদম সত্য। বাংলাদেশে কিন্তু 2 রাজনীতিক, একজন সাবেক সংসদ সদস্য এবং আরেকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে, তারা কিন্তু অর্থ পাঠিয়েছেন ডিম চুলার জন্য। হ্যাঁ, মানে আপনি অ্যাট্রোসিটির চূড়ান্ত অবস্থাটা আর কি আপনি দেখেন, অ্যাট্রোসিটির, নৃশংসতার এবং চূড়ান্ত অবস্থায় এখন চলে যাচ্ছে ডিমের জন্য। মানে আমি যা বলবো সেটাই আইন। ইউনুসের অবস্থাটা এখন সেটা হয়েছে, বাংলাদেশে কোনো আইন নাই, কানুন নাই, বিচারকদের কোনো বিচার করার এখতিয়ার নাই, বিচারকদের জেল হয়ে যাচ্ছে, আইনজীবীদের জেল হয়ে যাচ্ছে, আইনজীবীদের মামলা নিতে দেয় না। সেখানে বাংলাদেশ থেকে টাকা পাঠাবে ডিমের জন্য আমেরিকাতে, একটা ডিমের জন্য। মানে এর মতো প্রহসনমূলক একটা হাস্যকর মানে কেসও তো দিবি, একটু বুদ্ধি করে তো দিবি রে বাবা, যে কেসটা মানে আইকিউ লেভেল তো কিছুই নেই। মানে কতগুলা কি বলবো, এটা কি বলবো,